ও তো এখন ঘুমিয়ে আছে, হৃদয় স্পন্দন একটু একটু করে ওঠানামা করছে। এখন তো আমার ওর বুকে মাথা রাখতে কোনো বাধা নেই। আমি তো এখন কান পেতে শুনতে পারি ওর নিঃশ্বাস প্রশ্বাস কার কথা বলছে। নীলিমা আবিরের বুকে মাথা রেখে খুব করে শোনার চেষ্টা করছে আবিরের নিঃশ্বাস ঠিক কার কথা বলছে, কিন্তু পারছে না নীলিমা। শত চেষ্টার পরও নীলিমা শুনতে পায়নি রাত্রির নাম। তবে কি ও আমায় নাড়া? ও তো রাত্রিকেই ভালোবাসে, ডায়েরিতে তো সেটাই লিখলো। আচ্ছা, আর একটু ভালো করে শুনে দেখি তো। নীলিমা কাপা হাতে আবিরের পরনের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলে ফেলে, মাথা রাখে আবিরের প্রশস্ত বুকে, কান পেতে শোনার চেষ্টা করে ওই বুকে কে আছে। আবারও ব্যর্থ হয়। হাঁফিয়ে ওঠে নীলিমা। ক্লান্ত নীলিমা আবিরের লোমশ বুকে মাথা রেখে চোখের পানি ছেড়ে দেয়। নড়ে ওঠে আবির। মাথা তুলে তাকায় নীলিমা। চোখ যায় আবিরের বুকের প্রশস্ত লোমগুলোর দিকে। ছোটবেলায় দাদির মুখে নীলিমা শুনেছে বুকের লোমওয়ালা লোকদের নাকি দয়া মায়া বেশি থাকে। চোখের পানি মুছে নীলিমা আবিরের বুকের লোমগুলোর সাথে এক খেলায় মেতে ওঠে। আবিরের বুকে প্রশস্ত লোমগুলোতে নীলিমা ওর হাত বোলাতে থাকে। একবার লোমগুলো হাত দিয়ে শুইয়ে দেওয়ার চেষ্টা করছে, তো আবার বিপরীত মুখী থেকে হাত বুলিয়ে লোমগুলো দাঁড় করাচ্ছে। এ এক অদ্ভুত খেলা। হঠাৎই আবিরের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে বুকের ভেতর কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ মেলে তাকায় আবির। নীলিমা তখন আপন মনে আবিরের বুকে হাত বুলিয়ে যাচ্ছে। বুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আবির নীলিমাকে। খাট থেকে উঠে বসে নীলিমা। ভীরু ভীরু চোখে আবিরের দিকে তাকায়। প্রচন্ড রাগ উঠে যায় আবিরের। খাট থেকে নিচে নেমে পড়ে। তারপর রাগান্বিত দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি মনে করো তুমি নিজেকে? যখন খুশি আমি লাথি মেরে ফেলে দিবে, আবার যখন খুশি বুকে জড়িয়ে নিবে। আমাকে কি তোমার হাতের পুতুল মনে হয়? যখন যেভাবে বলবে সেভাবেই নাচবো আমি। যদি এসব ভেবে থাকো না, তাহলে ভুল ভাবছো, ভুল। আমাদের মাঝে যে প্রাচীর তুমি তৈরি করে দিয়েছো তা কখনো ভাঙবার নয়, আর সে প্রাচীর ডিঙিয়ে তোমার আমার কখনো একত্রিত হওয়াও সম্ভব নয়। সো ডোন্ট ক্রস ইয়োর লিমিট। সেই যে আবির চলে গেল রুম থেকে, তারপর থেকে নীলিমার রুমে পড়ে আছে। সারা রাত্রি বালিশে মুখ লুকিয়ে কেঁদে সকাল থেকে বিরহের গান গাওয়া শুরু করছে। কলেজে গিয়েছিল আবির। দুপুরে বাসায় চলে আসলো। ইতিহাসের শিক্ষক মামুন স্যারের বিয়ে ঠিক হয়েছে। প্রত্যেক শিক্ষক তাদের নিজ নিজ সহধর্মিণীদের নিয়ে তৈরি হয়ে চলে আসে। আবিরই কেবল তৈরি হয়নি, তাই বেলা 12টায় আবিরকে বাসায় পাঠানো হয় নীলিমাকে নিয়ে যাওয়ার জন্য। আবির যখন রুমে ঢোকে, নীলিমা তখনও আপন মনে গান গাচ্ছে। নীলিমার গান গাওয়ার মাঝেই আবির রুমে প্রবেশ করে। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে নীলিমা ওর ডান হাতটা ওড়নায় আবৃত করে ফেলে, ঢেকে ফেলে ওড়না দিয়ে। আবির একটা বিরক্তি ভাব নিয়ে বলে, আমি আপনার হাত কিংবা ওই হাতের মাঝে লুকিয়ে থাকা কোনো রহস্য উদ্ঘাটন করতে আসিনি। আমি এসেছি মামুন স্যারের বিয়ে আপনি যাবেন কিনা সেটা জানতে। ওয়াও, দেবদাস স্যার বিয়ে করছে? তবে আমি যাব। বলে লাফিয়ে ওঠে নীলিমা। এক নিমেষেই ভুলে যায় রাত্রের কথাগুলো। আবির ওর রুমে চলে যাচ্ছিল, ফিরে এসে আবার ভ্রুকুচকে নীলিমার দিকে তাকিয়ে বলে যায়, আর হাত যদি এভাবেই ঢেকে রাখতে হয় তবে মোজা পরে নেবেন। মোজা আছে তো? নীলিমা মাথা ঝাঁকায়, হ্যাঁ আছে। ওকে ফাইন, সেগুলো পরে নেবেন। দাঁতে দাঁত চেপে কথাটা বলে আবির ওর রুমে চলে যায়। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে নীলিমা। অতঃপর ঝটপট লেহেঙ্গা পরে আবিরের পাশে গিয়ে দাঁড়ায়। চেঞ্জ করছিল আবির। চোখের সামনে হঠাৎ এক সবুজ পরীকে দেখে হাত থেকে পাঞ্জাবি পরে যায়। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো আবির নীলিমার মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই চোখ চলে যায় নীলিমার হাতের দিকে। প্রচন্ড রেগে যায় আবির। আপনাকে আমি মোজা পরতে বললাম বলে আপনি মোজাই পরলেন? ভয়ে মাথা নিচু করে ফেলে নীলিমা। আমতা আমতা করে বলে, আপনিই তো বলেছেন। দ্বিগুণ রেগে হুঙ্কার দিয়ে বলে ওঠে আবির, আপনার আর আমার সাথে বিয়ে বাড়িতে যেতে হবে না। ঠিক আছে। বলে জল টলমল চোখ নিয়ে মাথা নিচু করে স্টাডি রুমে চলে যায় নীলিমা। নিচতলা থেকে আবিরের কাজিন সাইমা আসে। আবিরকে পাঞ্জাবি পরিহিত দেখে চিৎকার দিয়ে ওয়াও মাই ক্রাশ বলে আচমকা আবিরের গালে একটা চুমো দিয়ে দেয়। স্টাডি রুমের সোজাসুজি আবিরের বেডরুম। আবিরের গালে এভাবে চুমো দেয়া দেখে রেগে যায় নীলিমা। সাইমা সুন্দর করে আবিরের চুলগুলো ঠিক করে দিয়ে নাক চেপে ধরে বলে, একদম হিরো হিরো লাগছে তোমাকে। রেগে একদম সাপের মতো ফুঁসে ওঠে নীলিমা। স্টাডি রুম থেকে দৌড়ে আবিরের রুমে যায়। সাইমা আবির দুজনের বুঝে ওঠার আগেই নীলিমা আবিরের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায়।
তারপর আবিরের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে আবিরের নাকটা ওড়না দিয়ে ঘষা শুরু করে। আবির নীলিমার এমন আচরণে অবাক হয়। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় আবির যখন দেখলো ওরই সামনে নীলিমা ধাক্কা দিয়ে সাইমাকে ফ্লোরে ফেলে দিয়েছে। সাইমাকে ধাক্কা দিয়ে ফেলে নীলিমা আবিরের দিকে ফিরে তাকায়। আবির তখনও হাঁ করে দাঁড়িয়ে বিষয়টা কি হয়েছে বোঝার চেষ্টা করছে। এদিকে নীলিমা রাগান্বিত দৃষ্টিতে সাইমার দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে গিয়ে টেনে তুলে দাঁড় করায়। সাইমা কিছু বলতে চাইছিল, তার আগেই ঠোঁটের সামনে আঙ্গুল খাড়া করে চুপ করার জন্য ইঙ্গিত করে নীলিমা। সাইমা চুপ হয়ে যায়, নীলিমার দিকে তাকিয়ে আছে। নীলিমা সাইমার দুবাহু ঝাঁকিয়ে বলা শুরু করে, এই মেয়ে, পৃথিবীতে এত ছেলে থাকতে তুই কেন একটা বিবাহিত ছেলের পেছনে লেগেছিস? এসব করে কি লাভ তোর? তোর এতে কি স্বার্থ লুকিয়ে আছে? কেন তুই এভাবে আমার বরের পেছনে লেগেছিস? কেন তুই অন্যের সম্পদের দিকে এভাবে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিস? ন্যূনতম লজ্জাবোধ কি তোর মধ্যে নেই? তোর কাকে কি বলছি? নীলিমা সাইমার দিকে একটু দূরে সরে যায়, তারপর আবারও বলতে থাকে, নৈতিকতার যে কি শিক্ষা মানুষ তার পরিবার থেকে পায়, সেটা মনে হয় তোর পরিবার তোকে দিতে পারেনি, তাই তোর এই অধঃপতন। তুই আসলে পুরো কথা বলতে পারেনি নীলিমা। তার আগেই রুম ছেড়ে বেরিয়ে যায় সাইমা। পেছন থেকে ডাকতে থাকে নীলিমা, ওই শয়তান মাইয়া, চলে যাচ্ছিস কেন? শুনে যা আরো কিছু কথা। যে শিক্ষা তোর পরিবার তোকে দিতে পারেনি সেটা আমার থেকে নিয়ে যা, বজ্জাতের হাড্ডি। কি হলো, চলে যাচ্ছিস কেন? কথাগুলো বলতে বলতেই পেছনে তাকায় নীলিমা। আবিরের চক্ষুদয় রাগে রক্তবর্ণ ধারণ করেছে। যেই রাগে তেড়ে আসছিল নীলিমার দিকে, তখনই নীলিমা বলে ওঠে, খবরদার, একদম সামনে আসবি না। এই মুহূর্তে তোর ছায়া পর্যন্ত আমি সহ্য করতে পারছি না। অনেক সহ্য করেছি, আর নয়। এই মেয়ের সাথে কিসের এত পিড়ি তোর? ও কেন তোকে কিস করবে? চুল আঁচড়িয়ে দেবে, কোন শার্ট পরবি সেটা সিলেক্ট করে দেবে। ও কেন তুই কোন জুতা পরবি সেটা বের করে রাখবে, টাই বেঁধে দেবে। ও কেন তোর জন্য এক এক দিন এক এক রেসিপি তৈরি করে আনবে। কি হয় ও তোর বউ? তবে আমি কি? কেন আমি বিয়ে করলি? ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য? গর্জে ওঠে আবির। এই ইউ লিসেন। মুখে আঙ্গুল দিয়ে বলে ওঠে নীলিমা, চুপ, একদম চুপ। এটা তোর ক্লাস নয়, বেডরুম। সো একদম লেকচার দিতে আসবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বের হয়ে যাবে সুন্দর এই মুখটা আড়ালে লুকাই তো খোলস। নীলিমা স্টাডি রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। আবির ওর পরনের পাঞ্জাবিটা খুলে ফেলে দেয়, দাঁতে দাঁত চেপে হাতটা দেয়ালে ছুঁড়ে মারে। তারপর দরজাটা টান দিয়ে বাইরে বের হয়। দরজা মিশছিল না দেখে দরজা একটা লাথি মেরে নিচে সাইমার রুমের দিকে পা বাড়ায়। সাইমা, দরজাটা খোল প্লিজ। সাইমা, দরজাটা খোল। লক্ষ্মী বোন আমার, প্লিজ দরজাটা খোল। কথাগুলো বলে আবির যখন দরজায় ধাক্কা দিচ্ছিল, তখন পেছন থেকে কেউ একজন আবিরের পিঠে টোকা দেয়। পেছন ফিরে তাকায় আবির। ঝালমুড়ি হাতে সাইমা দাঁড়িয়ে। চমকে যায় আবির। তুই তাহলে ভিতরে কে? ঝালমুড়ি খেতে খেতে সাইমা বলে, কেউ নেই, দরজায় তালা ঝোলানো আছে কানা। আবির দরজার দিকে তাকিয়ে দেখে জোরে সোরে নিঃশ্বাস ফেলে। উফ। পাশ থেকে সাইমা বলে ওঠে, নাও ঝালমুড়ি খেয়ে মাথাটা ঠিক করো। আবির সাইমার হাত দুটো চেপে ধরে। প্লিজ বোন আমার, আমায় মাফ করে দে। সাইমা চেঁচিয়ে ওঠে, আরে আরে ভাইয়া, কি করছো এসব? ঝালমুড়ি তো পড়ে যাচ্ছে। যাক, আমি তোকে আবার কিনে দিব। তুই প্লিজ বল আমায় মাফ করেছিস কিনা। করুণ চোখে আবির সাইমার দিকে তাকিয়ে বারবার একই আকুতি করে যাচ্ছে। সাইমা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আমি তোমাকে ছুঁয়ে বলছি ভাইয়া, আমি তোমার বইয়ের কথায় কিচ্ছু মনে করিনি। আর একটা বাচ্চা মেয়ের কথায় এত কিছু মনে করারই বা কি আছে? আবির সাইমার হাত ছেড়ে দেয়। রাগান্বিত গলায় বলে ওঠে, ভাবের বাচ্চা ও তো আসলে একটা পাগল, উন্মাদ হয়ে গেছে। ও সবকিছু পেয়েও হারিয়ে ফেলেছে। ও সেই জন্য উন্মাদ হয়ে গেছে। ও পাশ থেকে সাইমার জবাব, উন্মাদ? হ্যাঁ, উন্মাদ হয়ে গেছে ও। তবে সেটা ভুলের জন্য নয়, তোমার ভালোবাসার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, সেই জন্য। উত্তেজিত হয়ে আবির বলে ওঠে, তাই বলে ও আমার সাথে এরকম বাজে ব্যবহার করবে? এটা কি রকম ভালোবাসা সাইমা? ঝালমুড়ির কাগজটা হাতে মুড়ে দূরে সরে ফেলে দিয়ে সাইমা বলে ওঠে, এটাই ভালোবাসা ভাইয়া, খাঁটি ভালোবাসা। মেয়েরা সবকিছু সহ্য করতে পারলেও কিন্তু নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখতে পারে না, কারণ ওরা স্বামীর ভাগ অন্য কাউকে দিতে রাজি নয়। ওকে ফাইন, মেনে নিলাম তোর সব কথা। ও আমার পাশে তোকে সহ্য করতে পারিনি, তাই আজ আমাকে যাচ্ছে
তাই কথা শুনিয়েছে, কিন্তু ওই সময় 2 বছর আগে ও কেন আমার সাথে এমন করেছিল? কেন আমায় চরমভাবে অপমান করে চলে গিয়েছিল? ওই দিন তো আমার পাশে কেউ ছিল না, তবে কেন আমায় এভাবে? আবিরকে থামিয়ে সাইমার জবাব। হতে পারে 2 বছর আগে কেউ ছিল না, কিন্তু কিন্তু তার আগেও হয়তো কেউ ছিল, থাকতে পারে। হাত উঁচু করে আবির। 1 মিনিট, তুই কার কথা বলছিস? জবাব আসে। সেটা তো তুমিই ভালো জানো ভাইয়া, আমাকে কেন জিজ্ঞেস করছো? উতলা কণ্ঠে আবির বলে। খেয়ালি রেখে বল, তুই খোঁচা মেরে কার কথা বলছিস? তুই 2 বছর আগে কে ছিল আমার জীবনে? সাইমা আবিরের সামনে গিয়ে উত্তর দেয়। সেটা রাত্রি নয় তো? আবিরের সুন্দর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ঢোক গিলে বলে। তুইও ওর কথা? খানিক হেসে জবাব দেয় সাইমা। সবাই জানে, আমার জানতে অসুবিধে কোথায়? কিছু মনে করো না, রাত্রিকে রাত্রি বলে ডাকছি সেই জন্য। আসলে ওকে আপু বলতেও আমার ঘৃণা করে। এমন একটা মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার পরও যে এত বড় বেইমানি করতে পারে, সে আর যাই হোক আমার বোন হতে পারে না, আমার আপু হতে পারে না। ইন্ডিয়া থেকে এসে যখন শুনলাম ও তোমার আর ওর বিয়ের কথা বলে, গহনা কেনার কথা বলে 4 লক্ষ টাকা নিয়ে এক্স বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে, তখন কতটা কষ্ট পেয়েছি যে সেটা ওই আল্লাহই জানে। আমি তখন প্রতিদিন নিজেকে তোমার জায়গায় দাঁড় করাতাম, তোমার কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করতাম। তোমাকে দেখলে আমার গর্ব হতো। এত কিছুর পরও তুমি আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছো। তোমার প্রতি শ্রদ্ধা তখন থেকেই বেড়ে গেছে, আর ওই রাত্রির প্রতি ঘৃণাটা দিনে দিনে গাঢ় হয়েছে। তখন থেকেই দোয়া করতাম আমি, আল্লাহ যেন মানুষটার সাথে এরকম একটা মানুষকে মিলিয়ে দেন। আর আল্লাহর অবশেষে রহমতে পেয়েও গেছো, যেন হীরক খণ্ড। একটা কথা কি জানো? পেছনে তাকিয়ে থেমে যায় সাইমা, কারণ আবির ততক্ষণে উধাও হয়ে গিয়েছে। 4-5 দিন পরের কথা। সেদিন বিকেলে কলেজ থেকে ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে আবির। ততক্ষণে নীলিমা চেম্বার থেকে বাসায় ফেরে। ক্লান্ত নীলিমা যখন বিছানায় গাটা এলিয়ে দেয়, তখনই দরজার সামনে এসে দাঁড়ায় আবির। আদিবা ফোন দিয়েছিল, ও আসছে, আজকে আপনি আমার রুমে ঘুমাবেন। নীলিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। রেডি হয়ে চলে যাচ্ছিল আবির, ফিরে আসে। দরজার কাছ থেকে বলে, বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে, আপনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। এবারও নীলিমা পুরো কথাটা শুনে চোখ দুটো বন্ধ করে ফেলে। রাত্রি 9টার দিকে আবিরের বোন আদিবা ওর ছেলে আদিত্যকে নিয়ে আবিরের বাসায় আসে। অবাক হয়ে নীলিমা প্রশ্ন করে, সে কি আপু, দুলাভাই আসেনি? মুখটা কালো করে উত্তর দেয় ননাস আদিবা। আর বলো না, ওর হসপিটাল থেকে জরুরি ফোন এসেছে। তারপর কি হয়েছে জানি না, ফোনটা কান থেকে নামিয়ে সবার থেকে বিদায় নিয়ে বিয়ে না খেয়েই চলে গেল। ওর মামা এজন্য অনেক রাগ দেখালো। নীলিমা ননাস আসার পর থেকে টেবিলে হরেক রকমের খাবার সাজিয়ে ফেলে। আদিবা হেসে বলে, ওরে পাগলি মেয়ে, এসব কেন করতে গেলা? পেটটা আমার একদম ভরা, পেটে জায়গা খালি নেই একটু। এই দিক দিয়ে নাকি তোমার দুলাভাই যাবে, তখন নিয়ে যাবে আমাদের মা ছেলেকে, তাই এখানে ওয়েট করতে বলেছে। ও আসলেই আমরা চলে যাব। ও, চলে যাবেন? নীলিমার মুখটা কালো হয়ে গেল। একটা হাসি দিয়ে ননাসের জবাব, যাও তো, আলমারি থেকে বিয়ের শাড়িতে নিয়ে আসো তো, দেখি বাচ্চা নিলেকে বউ সেজে কেমন লাগে। বলা মাত্রই নীলিমা দৌড়ে গিয়ে একটা লেহেঙ্গা নিয়ে আসে। ভ্রু কুঁচকে ননাসের জবাব। সে কি, লেহেঙ্গা কেন? নিচের দিকে তাকিয়ে নীলিমার জবাব, এখানে তো শাড়ি নেই, লেহেঙ্গাটাই আছে। মুচকি হেসে ননাস আদিবার জবাব। সমস্যা নেই, এটাও লাল রঙেরই। তাড়াতাড়ি কয়েকটা মুখে দিয়ে ঝটপট লেহেঙ্গাটা পরে আসো, সাজতে হবে তো। নীলিমা ডিনার সেরে নিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে লেহেঙ্গাটা পরে আসে। আদিবা নীলিমাকেও ওর সামনে বসায়। হাতে লাল রঙের চুড়ি, চোখে গাঢ় কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে আদিবা নীলিমার চুলগুলো খোপায় বেঁধে দেয়। তারপর নীলিমাকে আয়নার সামনে দাঁড় করায়। আয়নায় নিজেকে নিজেই দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে নীলিমা। আহ্লাদি স্বরে আদিবা বলে ওঠে, ওলে লাল টুকটুক বউটা লজ্জা পেয়েছে রে। ফোন বেজে ওঠে আদিবার। কলটা রিসিভ করে কথা বলে,
কান থেকে ফোন নামাতে নামাতেই বলে, তোমার দুলাভাই এসে গেছে, যেতে হবে এখন। তাড়াতাড়ি এখানে একটু দাঁড়াও, কয়েকটা ছবি তুলি। নীলিমা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। আদিবা বিভিন্ন অ্যাঙ্গেলে নীলিমার অনেকগুলো ছবি তুলে নেয়। তারপর আদিত্যকে ধরে টান দিতে বলে, দাঁড়াও আম্মু। আদিত্য ওর কাঁধে রাখা ব্যাগটা থেকে এক বিরাট গাঁদা ফুলের মালা বের করে, আরো বের করে অনেকগুলো গোলাপ। এগুলো সে কান্নাকাটি করে ওই বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল, অথচ এখন অনায়াসে সেই ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে আবিরের বিছানায় ছড়িয়ে দিচ্ছে। নীলিমাকে টানতে টানতে বিছানায় বসিয়ে ওর ওপর অনেকগুলো পাপড়ি ছড়িয়ে দেয়। তারপর মায়ের কাছে গিয়ে হাততালি দিতে দিতে বলে, আজকে মামার বিয়ে, কি মজা কি মজা। লজ্জায় মাথা নিচু করে ফেলে নীলিমা। আদিবা হেসে দেয়। মুস্কি হেসে ছেলেকে কোলে নিয়ে নীলিমার থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর এলো সেই রাত। আদিবা আপু চলে যাওয়ার পরই নীলিমা চেঞ্জ করার জন্য বিছানা থেকে উঠে দাঁড়ায়। জামা নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে একবার ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে দেখে নেয় নিজেকে। ফোনটা হাত থেকে রাখার আগে কি মনে করে যেন আবারও স্ক্রিনের দিকে তাকায়। আচমকা মোবাইলের তারিখটা দেখে উল্লাসে নেচে ওঠে নীলিমা। আজ আমাদের 9ম বিবাহ বার্ষিকী। মনে পড়ে নীলিমার আদিবা আপুর সাথে ওই দিন হসপিটালে দেখা হয়। আবিরের সাথে সব ঠিকঠাক মতো চলছে কিনা সেসব কথারই এক পর্যায়ে আবিরের বোন আদিবা ওর থেকে বিয়ের তারিখটা জেনে নিয়েছিল। তার মানে উনি আজ হুট করে আমার বাসায় আসেননি, উনি জেনে শুনে এসে আমায় সাজিয়েছেন। নীলিমা ওয়াশরুম থেকে ওর জামাগুলো নিয়ে আসে। ওর ইচ্ছে আবির আসলে ওকে এ সাজে দেখিয়ে তবেই চেঞ্জ করবে। আচ্ছা, বুড়ো এসে আজকেও কি আমায় বকবে নাকি এ সাজে দেখে চমকে যাবে? বুড়ো কি আগের মতোই আমার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবে নাকি মুখ ঘুরিয়ে শুয়ে পড়বে? আচ্ছা, আগের মতো ও আজকেও কি আমার জন্য প্রিয় বেলি ফুল আর একটা কবিতার বই নিয়ে আসবে? ও কি আজও আমায় পূর্বের ন্যায় হাতে লাল বেনারসি চুড়ি পরিয়ে দেবে? ভাবতে ভাবতেই ফোনটা বেজে ওঠে নীলিমার। মুখে হাসির রেখা টেনে নিয়েই ফোনের দিকে ফিরে তাকায়। কি ব্যাপার, আদিবা আপু তো কেবল গেলেন, উনি কেন কল দিলেন? কল রিসিভ করে নীলিমা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে যে, ঘটনা কি? ধুর আপু, কি যে বলেন না। আচ্ছা আচ্ছা, লজ্জা পেতে হবে না, এখন বলো বুড়ো ফিরেছে কিনা। আপু তুমিও? তুমি তো প্রতিদিন নালিশ করো, বুড়ো এটা করেছে, বুড়ো ওটা করেছে। প্রতিদিন বুড়ো শুনতে শুনতে আমার যে মুখস্থ হয়ে গেছে। যাই হোক, আর বলবো না, এখন বলো ও পার্টি থেকে ফিরেছে কি? এখনো ফেরেনি, বলে গেছে তো ফিরতে রাত হবে। আচ্ছা বুঝলাম। শোনো, যে কথাটা বলার জন্য ফোন করেছিলাম, আজ কিন্তু বুড়ো ফিরলে বুড়োকে সব খুলে বলবে। 2 বছর আগে কী কারণে চলে গিয়েছিল আর তার সত্যটা কতটুকু, সব সব তোমার আজকে জানতে হবে, জানাতে হবে। আমাদের কথা তো শুনতে চাও না, আবিরের মুখ থেকেই না হয় শুনে নিও ডায়েরির গোপন রহস্য। ঠিক আছে, এখন রাখছি, ভালো থেকো। আপু শোনেন। হ্যাঁ বলো। ও শুধু আমার বুড়ো। সরি, মনে হয় কথার মধ্যে 2-1বার বুড়ো ডেকে ফেলেছি। ওকে, শুভরাত্রি। আদিবা কল রাখলে নীলিমা একটা বড় সড়ো নিঃশ্বাস ফেলে। না, আর নয়, অনেক কষ্ট দিয়েছি, পেয়েছি, আর নয় কষ্ট। আজই সব খুলে বলতে হবে বুড়োকে, জানাতে হবে আসল কথা, জানতে হবে তার সত্যতা। ফোনটা হাতে রেখে নীলিমা মনে মনে কথাগুলো সাজাচ্ছে। ওর বুড়োর কাছে কথাগুলো ঠিক কিভাবে উপস্থাপন করবে। সোফায় শুয়ে আনমনে কথাগুলো সাজাচ্ছিল নীলিমা। একটা সময় চোখে তন্দ্রাভাব চলে আসে, দরজা আংশিক মেশানো শুধু। নীলিমার চোখটা যখন প্রায় লেগে আসে তখনই রুমে আবিরের আগমন। রুমে এসেই আবির বিছানা ফাঁকা পেয়ে এদিক ওদিক কাকে যেন খুঁজতে থাকে। হঠাৎই সোফায় চোখ যায়। আবিরের চোখ বড় বড় করে সোফায় শুয়ে থাকা নীলিমার দিকে তাকায়। মনে হচ্ছে কোনো স্বর্গের অপসরী সবুজ পরী ভুল করে স্বর্গ থেকে ধরার বুকে নেমে এসেছে। একটু একটু করে আবির সোফায় শুয়ে থাকা ঘুমন্ত পরীটির দিকে এগিয়ে যায়। চোখ দুটো কষলে ভালো করে আবির আবারও ঘুমন্ত পরীটির দিকে তাকায়। এদিকে রুমেও কেমন মাতাল করা ফুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এমনিতেই পার্টিতে
বন্ধুরা কি যেন খাইয়ে দিয়েছে জোর করে। তারপর থেকে মাথাটা ঝিমঝিম করছে। এখন রুমে এসে দেখলো পরি শুয়ে আছে। সবকিছুই আবিরের কাছে কেমন যেন রঙিন মনে হচ্ছে। আবির ঘুমন্ত নীলিমার সোফার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। একটা হাত আবির ওর ভাবনার পরির মানে নীলিমার দিকে এগিয়ে নিয়ে যায়। আঙ্গুল দিয়ে আবির ঘুমন্ত নীলিমার ঠোঁট ছুঁয়ে দেয়। নীলিমা কেঁপে ওঠে। এটা কি স্বপ্ন নাকি সত্যি? কিছুই বুঝতে পারছে না আবির। ভোরের মধ্যেই আবির যখন ওর মুখটা নীলিমার ঠোঁটের খুব কাছে নিয়ে যায়, তখনই জেগে ওঠে নীলিমা। চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে সোফা থেকে উঠে পড়ে। কাঁপা কাঁপা গলায় বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে খাবার দিচ্ছি। নীলিমা দৌড়ে কিচেনে চলে যায়। আবিরও নীলিমার পিছু নেয়। পেছন থেকে জড়িয়ে ধরে নীলিমাকে। এক হাতে নীলিমার খোপা খুলে দেয়, নাক ডুবিয়ে দেয় চুলের গভীরে। আচমকা আবিরের এমন আচরণে রীতিমতো কাঁপতে থাকে নীলিমা। অনেক কষ্টে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। খাবার দিচ্ছি, খেয়ে নিন। তাড়াহুড়ো করে খাবারগুলো দিয়ে দৌড়ে স্টাডি রুমে চলে যায়। হাত মোজা পরে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়। দরজাটা বন্ধ করার জন্য ধরতেই দরজা ঠেলে রুমে প্রবেশ করে আবির। আবিরের চোখের দিকে একবার তাকিয়ে ভয়ে বুক সেলফের উপরে বইয়ের সাথে পিঠ ঠেকিয়ে দেয় নীলিমা। আবির সামনে গিয়ে এক হাত দেয়ালে ঠেকিয়ে নীলিমার পথ আগলে দাঁড়ায়। মাথার ছোট্ট চুলগুলো এলোমেলোভাবে নীলিমার চোখে মুখে এসে পড়ছে। কাছে গিয়ে আবির সেই চুলগুলোতে ফু দেয়। একটা বাজে স্মেল নীলিমার নাকে প্রবেশ করে। চোখ বড় বড় করে তাকায় নীলিমা। রেগে প্রশ্ন করে, আপনি ড্রিঙ্ক করেছেন? মাথা চুলকায় আবির। না মানে সবুজ পরীকে দেখে নেশা ধরে গেছে। এক ধাক্কায় আবিরকে ওর পথ থেকে সরিয়ে দেয়। দাঁতের দাঁত চেপে বলে, আপনি এখানেই দাঁড়ান, আমি নেশা কাটানোর ব্যবস্থা করছি এক্ষুনি। নীলিমা ফ্রিজ থেকে তেঁতুলের টক নিয়ে আসে। আবিরের দিকে এগিয়ে গিয়ে বলে, নিন এগুলো খান, নেশা কেটে যাবে। আবির তেঁতুলের বয়মটা ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে যায় নীলিমার দিকে। আমি তেঁতুল খাবো না, তোমাকে খাবো। ঘাবড়ে যায় নীলিমা। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? মানুষকে আবার মানুষ খেতে পারে নাকি? আর এদিকে আসছেন কেন এভাবে? আবির একটু দুষ্ট হাসি দিয়ে বলে, সবই যাই, কাছে আসতি তো সেটাই বোঝানোর জন্য। আবির নীলিমার কাছে চলে আসে। নীলিমা আলতো করে চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির নীলিমার এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে ঘাড়ের মধ্যে আলতো করে উষ্ণ ভালোবাসার রেখা টেনে দেয়। পরম সুখে কেঁপে ওঠে নীলিমা। চোখ মেলে তাকায়, কাঁপা কণ্ঠে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আগে আমার কথাগুলো শুনে নিন। আবির মুখে কিছুই বলল না। নীলিমার হাত ধরে নীলিমাকে বিছানায় শুইয়ে দিল। কপালে আর ঠোঁটে কিস করলো। নীলিমার বুকে মাথা রেখে কিছুক্ষণ শুয়েও থাকলো। তারপর নীলিমার এক চোখে কিস দিয়ে আরেক চোখে দেওয়ার জন্য এগিয়ে যেতেই বিছানা থেকে উঠে বসে নীলিমা। খাট থেকে সোজা বারান্দায় চলে যায়। আবিরও নীলিমার পিছু নেয়। মাতাল আবিরের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত স্বাভাবিক গলায় বলে ওঠে নীলিমা, প্লিজ আপনি আমায় একটু সময় দিন, আমার কথাটা শোনার চেষ্টা করুন। কথাগুলো বলা খুব জরুরি, আপনি কথাগুলো আগে শুনুন, তারপর না হয়। পুরো কথা বলতে পারেনি নীলিমা। তার আগেই আবিরের ঠোঁট দুটো নীলিমার নরম ঠোঁট দুটোকে তার ভেতরে নিয়ে নিল। হাত দিয়ে আবির নীলিমার মাথার পেছনের দিকটা শক্ত করে চেপে ধরে। তারপর সজোরে আবির ও ঠোঁট নীলিমার ঠোঁটের উপর চেপে ধরল। নীলিমা প্রথমে কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। তারপর একসময় সেও খামচে ধরল আবিরের দুই কাঁধ। হাত বাড়িয়ে নিবিড় করে জড়িয়ে ধরল আবিরকে। কিছুক্ষণ পর আবির নীলিমাকে ছেড়ে দিয়ে দ্রুত ওর রুমে চলে গেল। নীলিমা কিছুক্ষণ সে স্থানে ঠায় দাঁড়িয়েছিল, ভাবল আজই আবিরকে সব কথা খুলে বলবে। আবির রুমে গিয়ে তাই চুপ করে বিছানায় শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে নীলিমা যখন বড় বড় নিঃশ্বাস ফেলছে, আবির তখনই চুপটি করে বিছানায় এসে বসে। কিছু বলার জন্য চোখ মেলে তাকাতেই ভড়কে যায় নীলিমা। শার্টের বোতামগুলো একটা একটা করে খুলে ফেলছে আবির। চোখ বড় বড় করে ফেলে নীলিমা। একটা দুষ্ট হাসি দেয় আবির। ভয়ের ঢোক গিলে নীলিমা বলে, আপনি আমার কথাটা শুনুন। জবাব আসে, আজ আমি তোমাকে শিখাবো ভালোবাসার এক নতুন অধ্যায়, সো কোনো কথা হবে না। লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বেলে দেয় আবির। অতঃপর সকালে স্টাডি রুমের ড্রেসিং টেবিলের সামনে বসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছছিল আর মিটমিটিয়ে হাসছিল নীলিমা। তখনই ঘুম ভাঙে আবিরের। শরীরটা টানা দিয়ে উঠে বসতেই চমকে যায় আবির। নিজের শরীরের দিকে তাকিয়ে আঁতকে উঠে বলে,
এ কি, আমার এই অবস্থা কেন? আবির ওর বুকে লিপস্টিকের দাগ দেখে ভরকে যায়। রাতে ঠিক কি হয়েছিল বোঝার চেষ্টা করে। অনেক কষ্টে পার্টিতে ড্রিঙ্ক করার কথা মনে পড়ে আবিরের। তার বেশি মনে করতে পারে না। তবে কি নীলিমা? বসা থেকে উঠে দাঁড়ায় আবির। ততক্ষণে নীলিমা আবিরের জন্য চা বসিয়েছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আবির নীলিমার জিনিসপত্র আলমারি থেকে বের করে ফ্লোরে ছুঁড়ে ফেলে। চা হাতে নীলিমা রুমে প্রবেশ করে। আবিরের এই অবস্থা দেখে ভয় কেঁপে ওঠে, তবে প্রকাশ করেনি। কিছু খুঁজছেন? রাগান্বিত দৃষ্টিতে আবির নীলিমার দিকে তাকায়। নীলিমার হাতের চায়ের কাপটা আবিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, চা খেয়ে মাথা ঠান্ডা করে বলুন কি চাই আপনার, আমি খুঁজে দিচ্ছি। চায়ের কাপটা টেবিল থেকে হাত দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আবির। রাগে রীতিমতো কাঁপা শুরু করেছে সে। কাঁপতে কাঁপতেই বলে, বা হাতে আপনি আমাকে খাবার দিন, ডান হাতে কি হয়েছে আপনার? পছন্দ হয়েছে? কাঁপা কণ্ঠে নীলিমার জবাব। কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? উত্তর দেয় আবির। আপনি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবেন, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। আবারও প্রশ্ন করে নীলিমা। আমার অপরাধ কি? কি করেছি আমি সেটা বলুন। রক্তচক্ষু নিয়ে আবির নীলিমার দিকে তাকায়। আপনি জানেন না কি করেছেন, নাকি স্বীকার করতে চাচ্ছেন না? যে অধিকার এতদিন আমি নিজ থেকে দেইনি, সেই অধিকার কালকে আপনি জোর করে আদায় করে নিলেন, তাই না? লজ্জা করেনি আপনার একজন অচেতন মানুষের সাথে এরকম কুকীর্তি করতে? জবাব দেয় নীলিমা। কুকীর্তি? পাশে থেকে ব্যঙ্গাত্মক উক্তি ছুড়ে দেয় আবির। না, আপনি কুকীর্তি করেননি, সুকীর্তি করেছেন। আপনি ভুল বুঝছেন আমায়, আপনি আমার কথাটা শুনুন। থামিয়ে দেয় আবির। চুপ, একদম চুপ। আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। দয়া করে আজকে এই মুহূর্তে এই বাসা খালি করেন, বিদায় হন সামনে থেকে। চোখের জল লুকিয়ে ভাঙা কাপের টুকরোগুলো কুড়িয়ে বাইরে চলে যায় নীলিমা। বেশ কিছুক্ষণ পর রুমে ফিরে নীলিমা। আবির তখন সোফায় মাথায় হাত দিয়ে শুয়েছিল। সোজা কিচেনে ঢুকে নীলিমা চুলায় ভাত বসিয়ে তরকারি কুটতে থাকে। চোখের পানিতে ওড়না ভিজে একাকার নীলিমার। রান্না শেষে গরম গরম খাবার টেবিলে এনে রেখে ডাক দেয় আবিরকে। খাবারের কথা বলতেই গর্জে ওঠে আবির। লজ্জা করে না আপনার? এত কথা শোনার পরও এখনো এখানে দাঁড়িয়ে আছেন, এত বেহায় কেন আপনি? রুমে ঢুকছিল সাইমা। ওদের মধ্যকার কথাবার্তা শুনে দরজা থেকেই বিদায় নিচ্ছিল সে। ডাক দেয় আবির। কি রে, বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আয়। সাইমা ভেতরে ঢোকে, মাথা নিচু করে জবাব দেয়, পায়েস রান্না করছিলাম, ভাবছিলাম তোকে দিই। বসা থেকে উঠে দাঁড়ায় আবির, হাসি মুখে বলে, তো আমাকে না খাইয়ে চলে যাচ্ছিস? দে দে, খাইয়ে দে। সোফার পাশে মাথা নিচু করে বসে সাইমা। আবিরের জোরাজুরিতে বাধ্য হয়ে আবিরের মুখে পায়েস তুলে দিচ্ছে। আবিরও ফাঁকে ফাঁকে সাইমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আমার রান্না করা খাবার অনাদরে পড়ে আছে, আর ওই শয়তান মেয়ের খাবার খাচ্ছে। রাগে ফুঁসে ওঠে নীলিমা। টেবিলে রাখা পায়েসের বাটি যেখান থেকে দুজনে খাচ্ছে সেই বাটি হাতে নিয়ে ফ্লোরের মধ্যে ছুঁড়ে মারে নীলিমা। আবির সাইমা দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়। আবিরকে জড়িয়ে অকথ্য ভাষায় নীলিমা সাইমাকে গালাগাল করতে থাকে। ঘটনার আকস্মিকতায় আবির ঠাস ঠাস শব্দে 4 থেকে 5টা থাপ্পড় বসিয়ে দেয় নীলিমার গালে। থাপ্পড় খেয়েও উন্মাদের মতো নীলিমা সাইমাকে গালিগালাজ করে যাচ্ছে। এবার মুখ খোলে আবির। আপনার উপরটা, বাইরের চেহারাটা যতটা কালো তার থেকে অধিক কালো, অধিক অপরিষ্কার আপনার ভিতরটা। আজ যাকে আপনি বাজে ভাষায় গালিগালাজ করছেন তার নখেরও যোগ্য নন আপনি। আপনি আমার স্ত্রী হবার যোগ্য নন। আমার স্ত্রী হবার যোগ্যতা যদি কেউ রাখে, সে সাইমার মতো কোনো মেয়ে, যার মনটা আপনার মতো নিচু নয়, আকাশের মতো উদার। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? যান, এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যান। নীলিমা দৌড়ে স্টাডি রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আবিরের দিকে ফিরে তাকায় সাইমা, নিচু স্বরে বলে, ও তোমায় বড্ড বেশি ভালোবাসে ভাইয়া, আজ খুব বেশি বলে ফেলেছো, এর জন্য পস্তাতে হবে তোমায়। সাইমা চলে যায়। ঘন্টাখানেক পর রুমে ঢোকে নীলিমা। সোফায় মাথায় হাত দিয়ে আবির যে পাশটায় বসেছিল তার ঠিক পাশেই আবিরের মুখোমুখি বসে নীলিমা। ফিরে তাকায় আবির। কিছু বলার আগেই মুখ খোলে নীলিমা। আমি চলে যাচ্ছি, আমার জন্য তো আর কারোর জীবন থেমে থাকবে না, থাকতে পারে না। হাতের সাদা কাগজটা টেবিলের উপর রাখে নীলিমা। বা হাতে একটা কলম নেয়, তারপর কাঁপা কাঁপা হাতে সাদা কাগজের মাঝখানে বড় অক্ষরে লেখে নীলিমা। লেখা শেষে কাগজটা আবিরের দিকে এগিয়ে দিতে দিতে বলে, এই নিন, দ্বিতীয় বিয়ে বা ডিভোর্সের সময় প্রথম বউ হিসেবে সাদা কাগজের এই স্বাক্ষরটা কাজে লাগবে। প্রত্যুত্তরে কিছু বলেনি আবির, শুধু কৌতূহলের দৃষ্টিতে নীলিমার
মোজা পরিহিত ডান হাতের দিকে তাকায়, নজর এড়ায় না নীলিমার। শেষ বেলায় আবিরের কৌতূহলটা মিটিয়ে দেওয়ার জন্য নীলিমা ওর হাত থেকে মোজাটা খুলে কাটা হাতটা আবিরের চোখের সামনে মেলে ধরে। আবিরের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নীলিমার হাতটা দেখে বড় ধরনের ধাক্কা খেয়েছে। উত্তেজিত হয়ে নীলিমার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল আবির, তার আগেই ভেজা চোখে জবাব দেয় নীলিমা, ভালোবাসার অপরাধে আঙুলটা কেটে নেওয়া হয়েছে। ভালোবাসার অপরাধে আঙ্গুলটা কেটে নেওয়া হয়েছে। শেষ কথাটা শুনে মোচড় দিয়ে উঠে আবিরের ভেতরে। চোখের কোণায় অশ্রুরা এসে ভিড় জমায়, কিন্তু অশ্রুগুলো কেন যেন বাঁধ মানছিল না। বাহিরে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চলছে, মনে হচ্ছে কিছুক্ষণের ভেতর সমস্ত বাধা অতিক্রম করে এরা বাহিরে বের হয়ে আসবে। নিজেকে শক্ত করে আবির, কিন্তু আবেগকে কন্ট্রোল করতে পারেনি। আচমকা জাপটে ধরে নীলিমার একটা হাত, প্রশ্ন করে, কি করে, কবে, কখন এই অবস্থা হলো? আমায় বলনি কেন এতদিন? কে করলো এত বড় সর্বনাশ? আমায় শুধু একটাবার বলো। নীলিমা নীরব। আবিরের একটা প্রশ্নের উত্তরও দেয়নি। এদিকে আবির প্রায় কেঁদে দিবে এরকম অবস্থা। নীলিমার হাতটা ছেড়ে দুগাল স্পর্শ করে নীলিমাকে নাড়া দেয়, প্রশ্ন করে, কি হলো? উত্তর দাও। একটা দীর্ঘশ্বাস ফেলে নীলিমা আবিরের হাত দুটো গাল থেকে সরিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর অত্যন্ত নরম স্বরে বলে, আসি। বসা থেকে উঠে দাঁড়ায় আবির। ততক্ষণে হাতের ব্যাগটা টেনে রুম থেকে বেরিয়ে যায় নীলিমা। নীলিমা চলে যাচ্ছে। যাওয়ার আগে সিঁড়ির প্রত্যেকটা ধাপে ধাপে ওর অশ্রুকণা দিয়ে ওর কষ্টের, ওর ব্যর্থতার প্রতিচ্ছবি এঁকে দিয়ে যাচ্ছে। এদিকে আবির থ হয়ে পূর্বের ন্যায় সেই স্থানেই দাঁড়িয়ে আছে, যেন সে কোনো ঘোরের মধ্যে আছে। ঘোর কাটে সাইমারটাকে। ভাইয়া, তোমার বউ চলে যাচ্ছে তো, আটকাও ওকে। ভাইয়া, এই ভাইয়া। ঘোর কাটে আবিরের। দৌড়ে বেডরুম থেকে বারান্দায় গিয়ে নিচে তাকায়। ততক্ষণে নীলিমা রিকশায় উঠে পড়েছে। রিকশা তার আপন গতিতে একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলছে। একটা সময় রিকশাটা আবির সাইমার চোখের আড়াল হয়ে যায়। হাহাকার দিয়ে ওঠে আবিরের ভেতরটা। তাড়াতাড়ি ডায়াল করে নীলিমার মায়ের নাম্বার। রিসিভ করে নীলিমার ছোট বোন লিমা। প্রশ্ন করে লিমা, ভাইয়া ভালো আছেন? প্রতি উত্তরে আবির বলে, নীলিমার হাত কিভাবে কেটেছে? থ হয়ে যায় লিমা। এ ধরনের প্রশ্নের জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। ও পাশে ঘোর নীরবতা বিরাজ করে। আবারও আবিরের তাড়া। কি হলো বলছো না কেন? ভাইয়া আজকে কলেজে যাননি? কথা ঘোরানোর বৃথা চেষ্টা লিমার। ঝাঁঝালো কণ্ঠে আবিরের উত্তর, একদম কথা ঘুরাবে না। ওর হাত কিভাবে কেটেছে সেটা বলো। ঢোক গেলে লিমা অস্পষ্ট গলায় জবাব দেয়, কাটেনি, কাটা হয়েছে। কি? চমকে ওঠে আবির। উত্তর দেয় লিমা, সেদিন আপনার ওখান থেকে ফিরে আপু সরাসরি নরসিং দিয়ে আমাদের বাসায় আসে। পরদিন ভোরের ট্রেনে আমরা চিটাগাং মামার বাসায় পৌঁছি। ইন্টার্নির জন্য আপু মামাকে সেখানকার কোনো এক হসপিটালের পাশেই বাসা ভাড়া রেখে দিতে বলছিল। তার পরদিন আঙ্কেল, আপনার বাবা, কল করে। ওনার থেকেই জানতে পারি আমরা আপু আপনাকে যা নয় তা বলে চলে আসছে। সেদিন আমার মা কৌশলে আপুর থেকে জেনে নিতে চেয়েছিল কি হয়েছে আপনাদের মাঝে, কিন্তু আপু নাছোড়বান্দা, ও কিচ্ছু বলেনি। উল্টো মাকে তুইতুকারি করে কান্নায় ভাসিয়ে দিয়েছে চোখ। পরদিন আঙ্কেল, আপনার বাবা আবার কল করে। আমাদের জানানো হয় আপুর শোকে আপনি অসুস্থ হয়ে গেছেন। আমরা যেন যত শীঘ্রই সম্ভব আপনাকে দেখতে যাই। সেদিন রাত্রে আপুকে আপনার কথাটা জানানো হয়। কি জানি কি কারণে আপু রাগে গর্জে ওঠে, মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলে। রেগে যায় মা। কাছেই ড্রেসিং টেবিলের পরে থাকা চাকুটা আপুর হাতে চেপে ধরে। চিৎকার দিয়ে ওঠে আপু। মা এত বেশি রেগেছিল যে আপুর চিৎকার মায়ের কানে পৌঁছায়নি। মা তখনও আপুকে প্রশ্ন করেই যাচ্ছে, কি করেছে জামাই সেটা বল, ও কোনো ভুল করলে সেটাও বল। আপু কিছুতেই আপনার কোনো দোষ স্বীকার করেনি। রাগে দিশেহারা মা শরীরের সমস্ত জোর দিয়ে আপুর হাতের চাকুটা চেপে ধরে। মুহূর্তেই আপুর হাত থেকে আঙুলটা আলাদা হয়ে যায়। আমরা তখনই ওই রুমে পৌঁছি। আমাদের সবার চোখের সামনে আপু চিতল মাছের মতো তরপাতে তরপাতে জ্ঞান হারায়। এটুকু বলে লিমা হাঁপিয়ে ওঠে। এ প্রান্তে দু চোখের নোনা জলে গাল ভিজে যায় আবিরের। লিমারও চোখটা ভিজে আসছিল। অশ্রু মুছে আবারও বলা শুরু করে লিমা, পরদিন ভোরে আপুকে রেখে মা আমাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আসার আগে মামা মামিকে আপুর সম্পর্কে যা যা বলার সব বলে এসেছে। প্রথম কয়েক মাস ওরা আপুকে ভালোভাবে রাখলেও পরে আপুর উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। মামি আপুকে অকথ্য ভাষায় গালিগালাজ করত।
শারীরিকভাবে না হলেও আপুকে প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতিত হতে হতো। মামা এসবের কিছুই জানতো না, কারণ উনি দিনের বেশিরভাগ সময় বাইরে কাজ করে কাটাতেন। 3 মাস পর আপু ওই বাসা থেকে বেরিয়ে আসে, তাও আসতো না। আমার আপুটা না মাটির মানুষ ভাইয়া, খুব সরল মনের মানুষ। শত কষ্ট, শত অপমানের পরও কারো প্রতি কোনো অভিযোগ নেই আপুর। মামি যদি ওকে কিচেনের এক কোণেও জায়গা দিত তবুও সে পড়ে থাকতো, কিন্তু মামি তা না করে আপুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অচেনা শহর, অসংখ্য ছেলেদের অসংখ্য বাজে এক ভাষা, বাজে ইঙ্গিত শুনে বহু সংগ্রাম করে কপাল গুনে আপু হিয়াপ্পুকে খুঁজে পায়। বাকি 9 মাস ওর সাথেই ছিল। ইন্টার্নি শেষে হিয়া পুছলে যায় ঢাকায়। আর এটুকু বলে লিমা থামে। উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে আবির। আর কি? বলতে শুরু করে লিমা। আপু চলে যায় আপনার গ্রামের বাড়িতে, আপনার বাবা মায়ের কাছে। সেদিন আপনার বাবা অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছিল আপুর থেকে, পা ধরে মাফ চাইতে গিয়েছিল আপু। ওর শাশুড়ি মানে আপনার মায়ের, আপনার অসুস্থ মা শুয়ে থেকেই আপুকে লাথি মারে। হু হু করে কেঁদে ওঠে লিমা। আবির লিমাকে থামিয়ে প্রশ্ন করে, কাঁদছো কেন? তারপর বলো না। বলতে শুরু করে। আপু সেদিন ঢাকায় ফিরে যায়, হসপিটালে জয়েন করে। শুনেছি আপনার বাসার আশেপাশেই থাকতো, আপনাকে ফলো করতো, দূর থেকে দেখতো। কখনো আপনার কাছে যাওয়ার সাহস পায়নি, সাহস করে জিজ্ঞেস করতে পারেনি ডায়েরির ওই রাত্রি মেয়েটাকে, কি হয় ও আপনার। চমকে যায় আবির। ডায়েরি রাত্রি? উত্তর দেয় লিমা। হ্যাঁ, আপনার ডায়েরি। আর সেই ডায়েরিতে লেখা রাত্রির কথাই বলছি আমি। হোস্টেল থেকে ছুটিতে আপু যখন আপনাদের বাসায় আসতো তখন আপুকে প্রায় লুকিয়ে একটা ডায়েরি পড়তে দেখতাম, কাঁদতে দেখতাম একলা ঘরে। আপুর বদলে যাওয়ার শুরু হয় তখন থেকেই। সেদিন আপু ছুটিতে এসেছিল, শীতের দিন। আপু তখন বাইরে সবার সাথে আগুন পোহাচ্ছিল। সেই সুযোগে আমি আপুর ডায়েরিতে হাত দিই। বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, ডায়েরিটা পড়ে আমার বুকটা কেঁপে উঠেছিল সেদিন। আমার আপু একটু বেশিই চাপা স্বভাবের ছিল। শত কষ্টের পরও চিৎকার করে কাঁদতে পারতো না, আবার কষ্টগুলো কারোর সাথে শেয়ারও করতো না, শুধু নীরবে চোখের জল ফেলতো। তখন জানতাম না ডায়েরির ওই রাত্রি মেয়েটা কে ছিল, তবে এতটুকু বুঝতে পারছিলাম মেয়েটা যেই হোক, মেয়েটাকে আপনি ভালোবাসেন, এতটা ভালো যতটা ভালো আমার আপু আপনাকে বেসেছিল। আর ঠিক এই কারণেই অভিমানে চুপটি করে আমার আপু একটু একটু করে আপনার জীবন থেকে দূরে সরে আসে। সেদিন আপুর ডায়েরিতে আপনি যা পড়েছিলেন সেগুলোও ঠিক আছে। ফুলশয্যার রাত্রের ঘটনাটা মেনে নিতে পারেনি আপু। ভীষণ জেদি আমার এই আপু। বিয়ের পর দিনই নিজের সাথে নিজেই দৃঢ় প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক ও আপনাকে ওর মায়ায় ফেলবে। আর সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্যই ও ছোট ছোট অভিনয় করতে শুরু করে। এই ধরুন বাচ্চা, শাড়ি, কান্না, এসব। কিন্তু সত্যি কথা কি জানেন, আপনার মায়াবী চেহারা আপুকে খুব টানতো। অভিনয় করতে গিয়ে ধীরে ধীরে আপু আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে। এটাই স্বাভাবিক, কারণ আপুও যে রক্ত মাংসের মানুষ, কোনো অভিনেত্রী তো নয়। আর তাছাড়া আপনার অকৃত্রিম ভালোবাসা আপুকে পাকা অভিনেত্রী বানাতে পারেনি। কোথায় সে ডায়েরি? আলমারিতে তো দেখিনি। প্রশ্ন করে আবির। পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এই তো। কলটা কেটে পেছনে ফিরে তাকায় আবির। ডায়েরি হাতে সাইমা। ডায়েরি? সেই ডায়েরি যে ডায়েরিকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল। চমকে ওঠে আবির। তুই? এই ডায়েরি তোর কাছে এলো কিভাবে? বলতে শুরু করে সাইমা। তুমি জানো নিশ্চয়ই, আজ থেকে 1 বছর আগেকার ঘটনা এটা। আমার মা তখন কিশোরগঞ্জ সদরে হাসপাতালে ভর্তি ছিল। ওনার শরীরে এতটাই দুর্বল ছিল যে জরুরি ভিত্তিতে 5 ব্যাগ রক্তের প্রয়োজনীয়তা দেখা যায়। তোমার পরিচিত বন্ধুদের মধ্যে একজনের রক্তের গ্রুপ মায়ের সাথে মিলছিল, কিন্তু একজনের পক্ষে তো আর 5 ব্যাগ রক্ত দেওয়া সম্ভব নয়। ডাক্তার তোমার বন্ধুর থেকে 2 ব্যাগ রক্ত নেয়, বাকি রইল 3 ব্যাগ। ভেবেছিলাম 2 ব্যাগ যেহেতু দেয়া হয়েছে সেহেতু পরে দিলেও সমস্যা নেই, কিন্তু হঠাৎই মায়ের শরীর আগের চেয়ে আরো বেশি খারাপ হতে পারে। ডাক্তার জানায় খুব শীঘ্রই রক্তের দরকার, এবং সেটা 2 দিনের ভিতর। উপায়ন্তর না পেয়ে দিশেহারা হয়ে আমি সেদিন ফেসবুকে বিভিন্ন গ্রুপে পেজে রক্তের বিজ্ঞাপনটা দিয়ে দিই। সেই দিন হিয়া নামের একটা মেয়ে ফোন করে জানায়
তার বান্ধবীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, আর ওর বান্ধবী রক্ত দিতে ইচ্ছুক। আমি হিয়াকে বলে দিলাম আপনার বান্ধবীকে বলবেন এই নম্বরে কল করতে, আর ও যদি কালকে আসে তাহলে যেন সকাল 11টার গরুদয়াল কলেজে আসে। আমি সেখানেই দাঁড়িয়ে থাকবো। সকাল 10টার ভিতর হিয়ার বান্ধবী চলে আসে, কল করে আমাকে। জানতে পারলাম মেয়েটার নাম নীলিমা। সেদিনের সেই নীলিমা ছিল তোমার বউ। বিয়ের সময় উপস্থিতি ছিলাম না তো, তাই চিনতে পারিনি। সেদিন নীলিমা 3 ব্যাগ রক্ত দিয়েছিল। ডাক্তার বলেছিলেন 2 ব্যাগ নিতে পারবে ওর শরীর থেকে, কিন্তু ও জানায় 3 ব্যাগ নিলে ওর কোনো ক্ষতিই হবে না, শুধু নাকি একটু মাথা ঘুরবে। নাছোড়বান্দা নীলিমার কথাই সেদিন ডাক্তার ও শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিতে বাধ্য হয়। একদিন কোনো রকম ধরে বেঁধে ওকে হসপিটালে রেখে ফলমূল খাইয়ে দিয়েছিলাম। পরের দিন বিদায়কালে মায়ের মুখোমুখি হয়, মা ওকে চিনে ফেলে। তারপর আমরা দুজনে পরিচিত হই। খালার মুখ থেকে নীলিমার সম্পর্কে শুনে যে বিরূপ ধারণা আমার মনে জন্ম নিয়েছিল, নিমেষেই তা আমূল পাল্টে যায়। মাত্র একদিনের পরিচয়ে যে মানুষকে এতটা আপন করে নিতে পারে, চেহারা জানাহীন মানুষের বিপদে যে এইভাবে সুদূর থেকে ছুটে আসতে পারে, সে আর যাই হোক কারোর সাথে প্রতারণা করতে পারে না। নিশ্চয়ই এখানে আমাদের কোথাও ভুল হয়েছে। সত্যি ভুল হয়েছিল। আমার মনের ধারণাটাই ঠিক হলো। সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে নীলিমা ওই ডায়েরি কিভাবে যেন সেখানে ফেলে চলে আসে। ডায়েরি পড়ে পুরো ঘটনা না বুঝতে পারলেও কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম। উপস্থিতি বুদ্ধির জোরে আদিবা আপুর সাথে দেখা করলাম। পুরো ঘটনা খুলে বললাম। আদিবা আপু ডায়েরিটা ফেরত দিতে নিষেধ করলো। অভিমানীকে ফিরিয়ে আনার অন্য পথ বেছে নিল। সেদিন বসন্তবরণ অনুষ্ঠান চলছিল তোমাদের কলেজে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম নীলিমাও ওই দিন অনুষ্ঠানে এসছে। অনুষ্ঠান শেষের ঠিক আগের মুহূর্তে আদিবা আপু কল করে। অনুষ্ঠানের শেষের ঠিক আগের মুহূর্তে আদিবা আপু কল করে দেয় নীলিমার ফোনে। কথা বলার এক পর্যায়ে জানায়, আবিরের কোনো খবর নিস? শুনলাম ও নাকি সাইমা নামের কোনো মেয়েকে ওর বাসায় জায়গা দিয়েছে, ওর সাথে নাকি রং তামাশা করে। ঘুমন্ত ভালোবাসা জেগে ওঠে। ভুলে যাই ভয়। প্রতিহিংসার দগ্ধ নীলিমা সেই দিনই তোমার গাড়ির সামনে পথ আঁকলে দাঁড়ায়। তারপরের ঘটনা তো তুমি জানো।